আজ আমরা দুর্গাপুর পশ্চিম বিধানসভা কেন্দ্রের গভীরে যাব। এটা কোনো মামুলি রাজনৈতিক আলোচনা নয়, বরং তথ্যের ওপর ভিত্তি করে একটা গভীর বিশ্লেষণ। এর উদ্দেশ্য হল ভবিষ্যতের নেতৃত্বের জন্য একটা পরিষ্কার পথ নির্দেশ তৈরি করা। চলুন এই কেন্দ্রের রাজনীতির ভেতরের চালচিত্র আর ভবিষ্যতের সম্ভাবনাগুলো একটু তলিয়ে দেখি। দুর্গাপুর পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার একটা খুব গুরুত্বপূর্ণ কেন্দ্র। বাইরে থেকে দেখলে এটা একটা শিল্পাঞ্চল, কিন্তু এর হৃদয়ে এখনও একটা কৃষিভিত্তিক সমাজ বেঁচে আছে। এই কেন্দ্রটা এখন বলা যায় একটা চৌমাথায় দাঁড়িয়ে। এখানকার সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষা আর কঠিন বাস্তবতার মধ্যে যে একটা বড় ফাঁক তৈরি হয়েছে, সেটাই আমাদের আজকের আলোচনার মূল বিষয়। ভাবুন একবার, একটাই নির্বাচন আর তাতেই একটা দলের ভোট প্রায় 400% বেড়ে গেল। অথচ ভোট দিতে এলেন আগেরবারের থেকে 6% কম মানুষ। এই সংখ্যাগুলো কিন্তু একটা বদলাতে থাকা জনাদেশের গল্প বলছে। প্রশ্ন হল, দুর্গাপুর পশ্চিমের মানুষকে ঠিক কী ভাবাচ্ছে? কোন জিনিসগুলো তাদের সিদ্ধান্তকে এতটা প্রভাবিত করছে? চলুন এই প্রশ্নগুলোরই উত্তর খোঁজার চেষ্টা করি। তো প্রথম পর্বে আমরা একেবারে মাটির কাছাকাছি যাব। দুর্গাপুর পশ্চিমের আসল পরিস্থিতিটা বোঝার চেষ্টা করব। মানুষের রোজকার জীবন, তাদের কি সমস্যা, সমাজের গঠনটাই বা কীরকম, এসবের মধ্যেই তো এলাকার আসল স্পন্দনটা লুকিয়ে থাকে, তাই না? দুর্গাপুর পশ্চিমের জনসংখ্যার দিকে যদি আমরা তাকাই, তাহলে দেখব এখানে প্রায় ৭৭.৯% হিন্দু আর ২০.৭% মুসলিম সম্প্রদায়ের বাস। জনসংখ্যার একটা বড় অংশ মানে ২৭.৪% তফসিলি জাতিভুক্ত আর ৬.৩% তফসিলি উপজাতিভুক্ত। আর হ্যাঁ, এখানে মাহেশ্য কৃষক সম্প্রদায়ের একটা বড় ভূমিকা আছে, যাদের জীবন সরাসরি চাষবাসের সঙ্গে জড়িয়ে। এখানকার মানুষের প্রতিদিনের জীবনে যে সমস্যাটা সবচেয়ে বড়, সেটা হলো উন্নয়নের অভাব। যেমন ধরুন, বারবার নদীর বাঁধ ভেঙে বন্যা হওয়াটা একটা রুটিন হয়ে গেছে, যা ফসল আর ঘরবাড়ির অম্মাম ক্ষতি করে। সারা বছর চলার মতো ভালো রাস্তার খুব অভাব। দুর্গাপুর শিল্পাঞ্চল হওয়া সত্ত্বেও সেই চেনা শিল্পের বাইরে স্থানীয় ছেলেমেয়েদের জন্য নতুন চাকরির সুযোগ বলতে গেলে প্রায় নেই। তার উপর চালের মতো জরুরি জিনিসের দাম যেভাবে বাড়ছে, তাতে সাধারণ মানুষের জীবন চালানোই কঠিন হয়ে পড়েছে। এখন আমরা দেখব মাটির এই কঠিন বাস্তবটা কিভাবে ২০২১ সালের ভোটের ফলাফলে ফুটে উঠল। এটা ছিল ভোটারদের আনুগত্যে এক কথা একটা ভূমিকম্পের মতো পরিবর্তন। সংখ্যাগুলো আমাদের অনেক অজানা কথা বলবে। ২০১৬ সালের নির্বাচনে ফেরা যাক। তখন কংগ্রেসের অবস্থা ছিল খুবই শক্তিশালী। তারা পেয়েছিল ৫৪.৪% ভোট, মানে কেন্দ্রটা একরকম তাদের শক্ত ঘাঁটি ছিল। আর ঠিক ৫ বছর পর ২০২১-এ এসে সেই সংখ্যাটা কোথায় দাঁড়ালো জানেন? মাত্র ৯.২%। ভাবা যায়? এই নাটকীয় পতন থেকেই পরিষ্কার যে ভোটারদের একটা বিশাল অংশ তাদের থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। তাহলে প্রশ্ন হল, কংগ্রেসের এই ভোটটা গেল কোথায়? পরিসংখ্যানটা দেখুন। বিজেপির ভোট ৯.২% থেকে এক লাফে বেড়ে হয়েছে ৪৬.৩%। তৃণমূল কংগ্রেসেরও ভোট ৩২.৩% থেকে বেড়ে ৩৮.৯% হয়েছে। ছবিটা একদম পরিষ্কার। কংগ্রেসের ভোট ব্যাংকের একটা সিংহভাগ সরাসরি বিজেপির দিকে চলে গেছে। এটা শুধু রাজনৈতিক আনুগত্যের বদল নয়, এর পেছনে আছে গভীর সামাজিক আর অর্থনৈতিক হতাশার প্রতিফলন। আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় কিন্তু আমাদের চোখ এড়ালে চলবে না, সেটা হলো ভোটারদের উপস্থিতি। ২০১৬ সালে যেখানে প্রায় ৮১.৩% ভোট পড়েছিল, ২০২১-এ সেটা কমে দাঁড়িয়েছে ৭৫.১%। এই যে প্রায় ৬% ভোট কম পড়ল, এটা কিন্তু ভোটারদের মধ্যে এক ধরনের উদাসীনতা বা পছন্দের অভাবের দিকে ইঙ্গিত করে। হয়তো কিছু ভোটার ভোট দেওয়ার আগ্রহী হারিয়ে ফেলেছিলেন। বেশ, ভোটের ফলাফলে কি হয়েছে তা তো আমরা দেখলাম। এবার চলুন গভীরে যাই। কেন এমনটা হলো? মানুষের এই যে ক্ষোভ, তার আসল কারণগুলো কি ছিল? আসুন সেই কারণগুলো খুঁজে বের করা যাক। ওরা আমাদের চাকরির কথা দিয়েছিল, কিন্তু আমাদের ছেলেমেয়েরা আজও বেকার। এই একটা কথাই যেন এখানকার যুব সমাজের সব যন্ত্রণা, সব ক্ষোভকে তুলে ধরে। এটা কোনো একজন মানুষের কথা নয়, এটা একটা গোটা প্রজন্মের হতাশার আওয়াজ। আমাদের টাকাও গেল, আর শিক্ষক কেলেঙ্কারিতে আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যৎটাও চুরি হয়ে গেল। এই কথাটা শুনলে বোঝা যায় দুর্নীতির প্রভাব কতটা ব্যক্তিগত আর মারাত্মক হতে পারে। শিক্ষক নিয়োগের এই দুর্নীতি শুধু কিছু চাকরি প্রার্থীর নয়, হাজার হাজার পরিবারের স্বপ্ন আর বিশ্বাসকে ভেঙে চুরমার করে দিয়েছে। ভোটারদের এই বিশাল ক্ষোভের পেছনে আসলে বেশ কয়েকটা কারণ একসঙ্গে কাজ করেছে। যেমন ধরুন, কাটমানি কালচার, যেখানে সরকারি প্রকল্পের সুবিধা পেতে গেলেও পয়সা দিতে হয়। তার সঙ্গে আছে সিন্ডিকেট রাজ। শিক্ষক নিয়োগ দুর্নীতি প্রায় ২৫,০০০ চাকরি প্রার্থীর জীবন নষ্ট করেছে।
ভোটের পর সন্ত্রাস মানুষের মনে ভয় আর অবিশ্বাস তৈরি করেছে, আর এর পাশাপাশি অবৈধ আনুপ্রবেশ নিয়ে উদ্বেগ এবং সংখ্যালঘু তোষণের অভিযোগও অনেকের মনে বঞ্চনার অনুভূতি তৈরি করেছে। সমস্যাগুলো তো আমরা চিহ্নিত করলাম, এবার সমাধানের দিকে তাকানোর সময়। এই পর্বে আমরা একটা নির্দিষ্ট তথ্যের উপর ভিত্তি করে তৈরি পরিকল্পনার কথা বলবো। এটাকে বলা যেতে পারে সুশাসনের একটা রূপরেখা, মানে রোগ নির্ণয়ের পর এবার চিকিৎসার পালা। উন্নয়নের জন্য একটা 3 ধাপের পরিকল্পনা। প্রথম ধাপ, ভিতটাকে মজবুত করা, মানে সবার আগে রাস্তাঘাট আর বন্যার বাঁধ ঠিক করতে হবে। এগুলো মানুষের জীবনের সুরক্ষার জন্য প্রথম দরকার। দ্বিতীয় ধাপ, সুযোগ তৈরি করা, শিল্প হাব বাড়ানো, নতুন টেক বা স্কিল পার্ক তৈরি করে চাকরির সুযোগ তৈরি করা। আর তৃতীয় ধাপ, সম্মানের সঙ্গে পরিষেবা দেওয়া, বাড়ি, পরিষ্কার পানীয় জলের মতো প্রকল্পগুলো কোনো বাধা ছাড়াই দ্রুত মানুষের কাছে পৌঁছে দেওয়া। এই পরিকল্পনাটা কিন্তু শুধু মুখের কথা নয়, এর পেছনে একটা স্পষ্ট হিসেব আছে। যেমন একটা শিল্প হাবের জন্য 100 কোটি টাকা বিনিয়োগ করলে 3 বছরে প্রায় 2000 নতুন চাকরি তৈরি হতে পারে। রাস্তা আর বাঁধের জন্য 50 কোটি টাকা দিলে 2 বছরের মধ্যে দুর্যোগের ঝুঁকি কমবে। একটা টেক পার্কের জন্য 30 কোটি টাকা বিনিয়োগ করলে প্রায় 1000 প্রযুক্তি ক্ষেত্রে চাকরি হবে। আর কল্যাণমূলক প্রকল্পগুলোর মাধ্যমে 10,000 বাড়ি আর 100% বাড়িতে পানীয় জল পৌঁছানো সম্ভব। এটা শুধু খরচ নয়, এটা হলো বিনিয়োগ, যার থেকে সরাসরি রিটার্ন আসবে। দেখুন, শুধু একটা ভালো পরিকল্পনা বানালেই কিন্তু সবটা হয়ে যায় না। আসল কাজ হলো সেটাকে ঠিকঠাকভাবে কার্যকর করা আর মানুষের কাছে তার বার্তা পৌঁছে দেওয়া। এই শেষ পর্বে আমরা দেখব কিভাবে এই রূপরেখাটা কাজে লাগিয়ে ভোটারদের সঙ্গে আবার বিশ্বাসের সম্পর্কটা গড়ে তোলা যেতে পারে। বিশ্বাস ফিরে পেতে হলে প্রত্যেকটা সম্প্রদায়ের নির্দিষ্ট সমস্যাগুলো বুঝতে হবে। যেমন মাহিষ্য কৃষকদের জন্য এমএসপি আর ঋণের মতো কৃষি সহায়তার উপর জোর দিতে হবে। মতুয়া আর নমশূদ্র সম্প্রদায়ের নাগরিকত্ব সংক্রান্ত উদ্বেগ দূর করা দরকার। তফসিলি জাতি ও উপজাতিদের কাছে সরকারি প্রকল্প পৌঁছে দেওয়া আর তাদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। যুবকদের জন্য স্কিল সেন্টার আর চাকরির কথা বলতে হবে। আর মহিলাদের জন্য নিরাপত্তা আর স্বাস্থ্য কর্মসূচিকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। আসলে লড়াইটা শুধু একজন প্রার্থীকে রাখা বা সরানোর নয়। আসল প্রশ্নটা হলো, শাসনের এই ব্যবস্থাটাকেই কি রাখা হবে নাকি এটাকে বদলানো হবে? এটা কোনো ব্যক্তির লড়াই নয়, এটা সিস্টেম বদলের লড়াই। মানুষ এখনো শুধু মুখ বদল নয়, তারা ব্যবস্থার পরিবর্তন চাইছে। তাহলে শেষ প্রশ্নটা এটাই দাঁড়ায়, আগামী জনাদেশ কি শুধু প্রতিশ্রুতির জোরে জেতা যাবে নাকি কাজের পারফরম্যান্স দেখিয়ে জিততে হবে? দুর্গাপুর পশ্চিমের মানুষ কিন্তু একটা খুব স্পষ্ট বার্তা দিয়েছে, তারা এখন কথার ফুলঝড়ি নয়, কাজ দেখতে চায়। ভবিষ্যতের রাজনীতি এখানে শুধু মুখ বদলের উপর দাঁড়িয়ে নেই, ব্যবস্থার বদলের উপর দাঁড়িয়ে। কার্যকর শাসন আর মানুষের কাছে তার ফল পৌঁছে দেওয়াই হবে ভবিষ্যতের সাফল্যের আসল চাবিকাঠি।